প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে আসলে আমরা কেউই ভালো নেই, তবু এরই মধ্যে আমাদের চলতে হবে। তোমাদের জন্য অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ সিং, প্রভাষক পদার্থবিদ্যা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। এই করোনার সময় সকলেই বাড়িতে থেকো। টিভিতে যেরকম বলতেছে স্টে হোম, স্টে সেফ, সবাই সবাই মনে রাখবা। আর ঘর থেকে বের হওয়ার সময় সকলে SMS শব্দটি মনে রাখুন। এস অর্থাৎ স্যানিটাইজার, এম অর্থাৎ মাস্ক, এস অর্থাৎ সামাজিক দূরত্ব। প্রথমে তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে গ্রহদের আবর্তন। দ্বিতীয় ছবিতে দোলনায় দোল খাওয়া ছবি দেখতে পাচ্ছ। তৃতীয় ছবিতে শরৎদোলকের ববের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দোলন। পরের ছবিতে দেখা যাচ্ছে একটি স্প্রিংকে মার্বেল দিয়ে ঝুলাই দিলে স্প্রিং ঝুলছে। আর আরেকটি ছবি হচ্ছে দোলক ঘড়ির ছবি। এই ছবিগুলো থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে আমরা গতিগুলো দেখতে পাচ্ছি, এই গতিগুলোতে বস্তুকণার সবসময় একটা রিপিটেশন আসতেছে, পুনরাবৃত্তি। যে এক পাক থেকে ঘুরতেছে অথবা দোল খায় আবার ফেরত আসতেছে, মানে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়ের পর্যায়ভিত্তিক গতি এই নিয়ে আমরা আলোচনা করব। এই লেকচার 1 এর শিক্ষণফল আমরা পর্যাবৃত্ত ধারণা ব্যাখ্যা করতে পারবো, পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করতে পারবো, সরল ছন্দিত গতির ক্ষেত্রে বলের প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, সরল দোল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ প্রতিপাদন ও গাণিতিক বিশ্লেষণ করতে পারবো। আমরা আজকের ক্লাসে এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম টপিক ছিল পর্যাবৃত্ত। প্রথমেই আমরা পর্যাবৃত্ত কাকে বলে সংজ্ঞাটা ব্যাখ্যা করি। পর্যাবৃত্ত এরকম হতে পারে যে কোনো ঘটনা, রাশি বা কোনো অপেক্ষকের বা কোনো কিছু যদি বারবার পুনরাবৃত্তি ঘটে, তবে আমরা বলি পর্যাবৃত্তিক ঘটনা, রাশি বা অপেক্ষক। অর্থাৎ আমরা বুঝতেছি যে যে কোনো ঘটনা যদি আবার বারবার পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত। যেমন প্রতি বছর আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, প্রতি বছর 1লা বৈশাখে আমাদের বাংলা নববর্ষ। ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দাগ অতিক্রম করে। সাইন বা কোসাইন ফাংশনগুলো 360 ডিগ্রি পরপর একই মান গ্রহণ করে। অথবা আমরা বাড়িতে অনেকে জন্মদিন পালন করি, সে জন্মদিন প্রতি বছর 1 বছর পরপরই আমরা পালন করে থাকি। এই পর্যায়বৃত্ত 2 ধরনের হয়, একটা হলো স্থানিক পর্যায়বৃত্ত ও কালিক পর্যায়বৃত্ত। প্রথমে আসা যাক স্থানিক পর্যায়বৃত্ত। স্থানিক পর্যায়বৃত্ত স্থান সাপেক্ষে পর্যাবৃত্তির পর্যায়কাল সম্পন্ন হলে তাকে আমরা স্থানিক পর্যায়বৃত্ত বলি। অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে কোনো বস্তুর গতি এমনভাবে পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। তাহলে দাঁড়ালো কি যে সেই গতিটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি,
একটি উলম্ব স্প্রিংয়ের গতি, অথবা এরকম হতে পারে যে ইলেকট্রিক পোলগুলো নির্দিষ্ট অবস্থান পরপর পুনরাবৃত্তি ঘটে, ঘরের টাইলসগুলোর ডিজাইন একটি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটে, এগুলোকে আমরা স্থানিক পর্যায়বৃত্ত বলতে পারি। কালিক পর্যায়বৃত্ত, সময় সাপেক্ষে পর্যাবৃত্তির পর্যায়কাল সম্পন্ন হলে তাকে আমরা কালিক পর্যায়বৃত্ত বলি। অর্থাৎ সময় সাপেক্ষে যখন ওটাই আবার ঘুরে ফিরে যখন আসবে, অথবা কোনো রাশি বা ফাংশনের মান এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর সেটি একই মান গ্রহণ করে। যদি রাশি ফাংশন আমরা চিন্তা করি তাহলে এরকম হবে যে নির্দিষ্ট সময় পরপর সেটি একই মান গ্রহণ করে। যেমন আমরা আগেই আলোচনা করছি পর্যায়বৃত্তের উদাহরণের মধ্যে, যে 16ই ডিসেম্বর আমাদের জাতীয় দিবস, প্রতি বছর 16ই ডিসেম্বরে আসবে, জাতীয় দিবস আসবে। আমরা বাড়ি ঘরে যে তড়িৎ ব্যবহার করি তা পর্যাবৃত্ত দিক পরিবর্তী প্রবাহ। এই প্রবাহ আমাদের দেশে 0.02 সেকেন্ড পরপর একই মান গ্রহণ করে, অথবা আমরা এইভাবে বলি 50 সাইকেল পার সেকেন্ড যেটা। তাহলে আমরা আলোচনা করলাম পর্যায়বৃত্ত, দুই ধরনের পর্যায়বৃত্ত, স্থানিক পর্যায়বৃত্ত ও কালিক পর্যায়বৃত্ত। তাহলে পর্যায়বৃত্ত বলতে আমরা প্রথমে, আমি আবার বলছি, পর্যায়বৃত্ত একটা ঘটনা সময় দূরত্বের বিরতিতে পুনরাবৃত্তি যখন ঘটতেছিল তখন সেটাকে আমরা কি পর্যায়বৃত্ত বলতেছিলাম। তাহলে সেটা একটা স্থান সাপেক্ষে হলে স্থানিক পর্যায়বৃত্তি, আর সময় সাপেক্ষে যদি হয় তাহলে কালিক পর্যায়বৃত্তি। পরবর্তী টপিকস আমাদের ছিল পর্যায়বৃত্ত গতি। এটা সংজ্ঞা এরকম ব্যাখ্যা করা যায় যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি সমান সময়ের বিরতিতে একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে এবং গতির পুনরাবৃত্তি ঘটে। তাহলে এখানে বলা হচ্ছে সমান সময়ের বিরতিতে, এখানে সময় কথা আসতেছে, আবার একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো যে পর্যায়বৃত্ত গতি। এর গতিপথ সরলরৈখিক হতে পারে, বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, বা আরও জটিল হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিক থেকে পাক দিয়ে আবার ওই একই জায়গায় ফেরত আসতেছে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতিও ওই একই রকম। বাষ্প পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, এটাও পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে সরলরৈখিক পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতিপথ যদি সরল রেখা হয়, তাহলে গতিপথ যদি সরল রেখা হয় তবে ওই বস্তুকণার গতিকে আমরা সরলরৈখিক পর্যাবৃত্তি গতি বলতে পারি। যেমন স্প্রিং থেকে ঝুলানো একটি মার্বেলকে নিচের দিকে টেনে ছেড়ে দিলে উপরে নিচে ওঠানামা করে, ফলে এর গতিপথ হচ্ছে সরলরৈখিক। যেহেতু উপরে নিচে ওঠানামা করতেছে কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর দূরত্ব অতিক্রম করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি সরলরৈখিক পর্যাবৃত্ত গতি। বৃত্তীয় পর্যাবৃত্ত গতি হতে পারে যদি কোনো বস্তুকণা বৃত্তাকার পথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময়ান্তে কোনো বিন্দুকে আবর্তন করে। তাহলে এখানে বলতেছে বৃত্তাকার পথ হতে হবে আর নির্দিষ্ট সময়ান্তে ওই বিন্দুকে আবর্তন করে, তবে বস্তুকণার গতিকে বৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি। আবার এরকম হতে পারে একটি মার্বেলকে সুতায় বেঁধে সুষম কৌণিক বেগে ঘোরাতে থাকলে গতিপথ বৃত্তাকার হয়, ওটা পর্যাবৃত্ত গতি, বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। উপবৃত্তীয় পর্যায়গতি, যদি কোনো বস্তুকণা উপবৃত্তাকার পথে একটি নির্দিষ্ট সময়ান্তে কোনো বিন্দুকে অতিক্রম করে, পথটা যদি উপবৃত্তাকার হয় তবে ওই বস্তুকণার গতিকে আমরা বলতেছি উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী 1 বছর পর পর উপবৃত্তাকার পথে আবর্তন করে, অন্যান্য গ্রহগুলোও সূর্যের চারিদিকে
উপবৃত্তের পথে আবর্তন করছে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কে একটা ধারণা পেলাম যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যদি এই গতিশীল বস্তুকণা যদি সমান সময়ের বিরতিতে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে কোনো নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে আর গতির পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা বলতেছি পর্যায়বৃত্ত গতি। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের ঘটনা পেলাম। এখান থেকে আমরা পর্যায়কালের একটা সংজ্ঞা দিতে পারি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। তাহলে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি অতিক্রম করে, সেই সময়কে এটা পর্যায়কাল বলে। আমরা যে সময় নিয়ে আলোচনা করলাম, স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি এমন হয় যে কণাটি তার পর্যায়কালের অর্ধেক সময় তার গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে, তাহলে বস্তুকণার ওই গতিকে স্পন্দন গতি বা দোলগতি বলে। তাহলে আমরা তো পর্যাবৃত্ত গতি আলোচনা করলাম, কিন্তু পর্যাবৃত্ত গতিটা এখন যদি এরকম হয় যে অর্ধেক সময় তার গতিপথের একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে, তাহলে ওই গতিকে আমরা স্পন্দন গতি বলবো। যেমন সরল দোলকের গতি, কম্পনশীল সুর শলাকা ও গিটার তারের গতি, কঠিন বস্তুতে পরমাণু স্পন্দিত হয়, এসবই হচ্ছে স্পন্দন গতি। তাহলে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন এরকম হতে পারে যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। তাহলে আমরা সংজ্ঞা দিয়েই এটার ব্যাখ্যা বলতে পারি। যেহেতু পর্যাবৃত্ত গতি আমরা সংজ্ঞাতে বললাম যে সমান সময় বিরতিতে একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে সেটা হবে পর্যাবৃত্ত গতি। এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। আর স্পন্দন গতির ক্ষেত্রে আমরা বলতেছি যদি বস্তুকণার গতি এমন হয় যে কণাটি তার পর্যায়কালের অর্ধেক সময় তার গতিপথের একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গমন করে। তাহলে এখানে অর্ধেক গতিপথ একদিকে আবার অর্ধেক সময় আবার বিপরীত দিকে গমন, এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। এই জন্য বলা যায় যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এরপর আসতেছে সরল ছন্দিত স্পন্দন। আমরা যে স্পন্দন গতি পেলাম ওইটা থেকে এখন আসতেছে সরল ছন্দিত স্পন্দন। এখন সরল ছন্দিত স্পন্দন কিভাবে হয়, যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি এমন হয় যে এরপর ক্রিয়ারত বল বা ত্বরণ বস্তুকণার সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, তবে ওই গতিকে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন বলে। তাহলে আমরা যেটা স্পন্দন গতি বুঝলাম, কিন্তু এখানে স্পন্দন গতিটা এরকম হতে হবে যে সবসময় বল বা ত্বরণ বস্তুকণার সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক, সবসময় সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। যদি বল যদি এফ হয় তাহলে সরণ যদি এক্স হয়, তাহলে এফ সমানুপাতিক এক্স আর তার আগে মাইনাস চিহ্ন হবে যেহেতু বিপরীতমুখী, এরকম হতে হবে। অথবা বল বা ত্বরণ এ সমানুপাতিক মাইনাস এক্স, এরকম হবে। এই ঘটনা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো সরল ছন্দিত স্পন্দন। তাছাড়া সরল ছন্দিত স্পন্দন হবে না। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বল বা ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হতেই হবে। যেমন খুব অল্প বিস্তারে সরল দোলকের গতি, সুর শলাকার বাহুর কম্পন, স্প্রিংয়ের উলম্ব কম্পন ইত্যাদি, এগুলো হলো সরল ছন্দিত স্পন্দনের উদাহরণ। সুতরাং সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা বারবার বলতেছি যে ত্বরণ এবং বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে।
তাহলে আমরা যে ত্বরণ এ এবং সরণ এক্স এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এ সমানুপাতিক মাইনাস এক্স, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স লিখতে পারি। কে একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আবার যেহেতু বল ত্বরণের সমানুপাতিক, তাহলে বল ও সরণের সমানুপাতিক, সেজন্য বলা যায় যে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এফ ইকুয়াল টু তাহলে মাইনাস কে এক্স। এখানে কে একটি ধ্রুবক, এই ধ্রুবককে আমরা বল ধ্রুবক বলতে পারি, বলের ক্ষেত্রে যে ধ্রুবকটা আসতেছে। তাহলে সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, তাহলে বলটা কীরকম হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে? এটা একটি হচ্ছে পর্যাবৃত্ত বল, এটা একটি স্পন্দনশীল বল। যে কোনো সময় বলের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে আমরা স্পন্দন গতি সরল দোলন গতির ক্ষেত্রে সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন কখন হবে? যখন ওই বলটা পর্যায়বৃত্ত বল হবে, স্পন্দনশীল বল হবে, আর বলের মানটা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হবে, আর বলটা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। আর সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যায়বৃত্ত গতি, তারপরে এটি একটি স্পন্দন গতি, এটি একটি সরল রৈখিক গতি। এখানে বলা হচ্ছে যে এই গতিটা সরল রৈখিক হবে। আর যে কোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান হতে সরণের মানের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ এর সমানুপাতিক মাইনাস এক্স হয়। ত্বরণের অভিমুখ সর্বদা সাম্যাবস্থানের দিকে, তাহলে ত্বরণের অভিমুখটা সবসময় সাম্যাবস্থানের দিকে হবে। আর এটাকে এই কণার সরণকে সাইন বা কোসাইন ফাংশন দ্বারা প্রকাশ করা যায়। এগুলো যদি বৈশিষ্ট্য থাকে তখন আমরা বলবো এটা হলো সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে পর্যাবৃত্ত গতি, তারপরে স্পন্দন গতি, স্পন্দন গতি থেকে সেটা আবার সরল ছন্দিত গতি, সরল ছন্দিত গতি বা সরল দোল গতি। এখানে অনুধাবনমূলক প্রশ্ন এরকম হতে পারে যে 4 ডিগ্রি অপেক্ষা বেশি কৌণিক বিস্তারে সরল দোলকের গতি সরল ছন্দিত গতি নয় কেন? তাহলে এখানে সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্যের মধ্যে আমরা সবসময় বলতেছি যে যে কোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হতে হবে, এটা হলো প্রধান শর্ত। আবার আরেকটা বললাম যে এটি একটি সরল রৈখিক গতি। তাহলে যদি 4 ডিগ্রি অপেক্ষা বেশি যদি কৌণিক বিস্তার হয়, সেক্ষেত্রে গতিটা সরল রৈখিক আর থাকবে না। তাহলে যদি সরলরৈখিক গতি যদি না হয়, সেক্ষেত্রে সেটা সরল ছন্দিত গতি বা সরল দোলন গতি আমরা বলতে পারবো না সেক্ষেত্রে। আমাদের আরেকটা সর্বশেষ টপিক যেটা ছিল সেটা হচ্ছে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনী বা অন্তর্করণ। তাহলে আমরা যদি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ভর আমরা এম ধরে নিলাম এবং কণার উপর এফ বল ক্রিয়া করতেছে, তাহলে সাম্যাবস্থান হতে কণার সরণ এক্স হলে আমরা সংজ্ঞানুসারে আমরা যেহেতু এটা আগে পড়লাম যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, আর কে একটা সমানুপাতিক ধ্রুবক, একে স্প্রিং ধ্রুবক বলে। কারণ বল সবসময় সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, এই জন্য এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আমরা লিখতে পারি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম এ থেকে আমরা এই ত্বরণ এ কে যদি ক্যালকুলাসের আকারে যদি লিখি, তাহলে এইভাবে লেখা যায় ডিডিটি অফ ভি। যেহেতু আমরা ব্যবকলনীর সমীকরণ প্রতিষ্ঠা করতেছি, তাহলে এ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, এরপরে এম ইকুয়াল টু
এম ডি ডিটি, আবার ভিকে ভেঙে আমরা আবার ভি থেকে আমরা যদি ভিকে ভেঙে ডি ডিটি অফ এক্স লিখতে পারি সরণ আকারে। ওটা ছিল বেগের পরিবর্তনে হার ছিল, আর এখানে এক্স আকারে যদি লিখি সরণের হার, তাহলে এটা ইকুয়াল টু দুইটা গুণ করলে এম অফ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স লেখা যায়। আর ওই সমীকরণ থেকে আমরা পাই, যদি মান বসাই এফ ইকুয়াল টু মাইনাস কে সমীকরণে এটা এই মানটা যদি এফের মানটা বসাই দেই, তাহলে আমরা পাচ্ছি এম ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স ইকুয়াল টু মাইনাস কে এক্স। আর সমান চিহ্ন যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস কে এক্স ইকুয়াল টু 0। আর এখন যদি এম যদি কমন নেই, তাহলে এখানে প্রথম এতে এম থাকবে না, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস কে বাই এম, এম নিচে চলে আসলো এক্স ইকুয়াল টু 0। এখন আমরা কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে সমীকরণটা দাঁড়ায় ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস কে বাই এম, এটা যে মান বসাই ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। আমরা যে সরল ছন্দিত গতির বর্ণনা দিলাম সেটার হচ্ছে সমীকরণটা এইভাবে লেখা যায়, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণ থেকে একটা গাণিতিক সমস্যা এইভাবে যদি থাকে, যে এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে যে এসআই এককে পরিমাপকৃত সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ 2 ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস 32x ইকুয়াল টু 0 হলে কণাটির কৌণিক কম্পাঙ্কের মান নির্ণয় করো। তাহলে আমরা এটা যদি সমাধান করি, তাহলে প্রথমে আমরা এই প্রশ্নের যে সমীকরণটা আমরা ব্যবকলনীয় সরণ এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটাকে 2 ছিল 2 কমন নিলাম, 2 কমন নিলে তাহলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস 16x ইকুয়াল টু 0। এখন সরল দোলন গতির যে সমীকরণ আমরা পেলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এক্স প্লাস ওমেগা ইকুয়াল টু 0। এখন এই যে সমীকরণ 1 নম্বর দিছি, সমীকরণ 2 নম্বর দিছি, এই দুটো যদি তুলনা করলে আমরা এই যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16 ওমেগা স্কোয়ারের মানটা আমরা বের করতে পারতেছি। এখানে যেহেতু ছিল কণার কৌণিক কম্পাঙ্কের মান বের করো, তাহলে ওমেগা যদি আমরা রুট করি 16 রুট করলে আমরা 4 রেডিয়ান পার সেকেন্ড আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। তাহলে এরকম যদি সমীকরণ দেওয়া থাকে এই সমীকরণের মতো, তাহলে আমরা কৌণিক কম্পাঙ্কের মান বের করতে পারবো। এরকম বহু নির্বাচনে অনেক প্রশ্ন থাকে পরীক্ষায়। এরকম আরও প্রশ্ন যদি থাকে যে এখানে যেরকম সমীকরণ দেওয়া থাকবে ওটাকে আমরা এই দোলন গতির সাথে তুলনা করে আমরা কৌণিক কম্পাঙ্কের মান বের করতে পারবো। একটা বাড়ির কাজ, তোমরা এই যে আমরা যেটা সমাধান করলাম সেটার আঙ্গিকে এটা স্প্রিংয়ের সমীকরণ যদি 4 ডি স্কোয়ার ডিটি স্কোয়ার ওয়াই প্লাস 100y ইকুয়াল টু 0, তাহলে স্প্রিংটি কৌণিক কম্পাঙ্ক কত হবে? এটা সমীকরণ দেখে যদিও উত্তর বলা যায়, তারপরে তোমরা বাড়িতে চেষ্টা করবে। যেহেতু এই যে এখানে ওমেগা স্কোয়ারের মান যদি আমরা বসে দিই, তাহলে এটা যেটা এই যে 4 আগে কমন নিয়ে নেব, কমন নিলে এখানে 4 থেকে কত আসবে? 25 আসবে। 25 আবার যদি ওমেগা স্কোয়ার, তাহলে এটা যদি রুট করি তাহলে ওমেগার মান 5 বের হবে, 5 রেডিয়ান পার সেকেন্ড বের হবে। এখন সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান আমরা করব। যেটা আমরা ব্যবকলনীয় সমীকরণ যেটা পেলাম সেটার সমাধান প্রতিপাদন। আমরা ব্যবকলনীয় সমীকরণ আমরা এটা পাইছিলাম যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন সমীকরণটিকে যদি উভয় পাশে যদি আমরা 2 ডি ডিটি অফ এক্স দ্বারা গুণ করি, তাহলে সমীকরণটা দাঁড়ায় 2 d dt of x d square dt square of x plus 2 d dt of x omega square x equal to 0। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে সমাকলন করলে
এইভাবে লেখা যায় ডি ডিটি অফ ব্র্যাকেট দিয়ে ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার, মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আবার আবার এটাতে ইন্টিগ্রেশন যদি করি তাহলে ডি ডি ডিটি তাহলে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আর এখানে ডি ডিটি কমন নিলে বাকি অংশটুকু এইভাবে লেখা যায়। তাহলে আমরা যদি ওই অংশকে সমাকলন করি, সমাকলন করলে আমরা পাই ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। এখানে সি একটা ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তাহলে গতির আদি শর্তানুসারে আমরা যদি শর্ত এখানে ইয়ে করি যে এক্স ইকুয়াল টু যদি এ হয়, এক্স ইকুয়াল টু এ হলে ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে যদি আমার মান বসাই দেয়, এখানে যদি মান বসাই তাহলে এটা 0 হয়ে গেল, এই অংশটি 0 হয়ে গেল। তাহলে আমরা সি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আর এক্সের পরিবর্তে যেহেতু এ, তাহলে সি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এভাবে লেখা যায়। সমীকরণ 1 ও 2 হতে তাহলে আমরা যদি মান বসাই দিই তাহলে লেখা যায়। তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে 1 নম্বর সমীকরণটা। তাহলে ডি ডিটি অফ এক্স হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এই সির মানটা যেহেতু বসাই দিচ্ছি তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমরা এই অংশটা এই পাশে রাখলাম আর ওমেগা স্কোয়ার ওটা ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে আবার যদি কমন নেই তাহলে এই আকারে লেখা যায়। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ডিটি অফ এক্স ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ডিএক্স এই পাশে রাখলাম, ডিএক্স আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা নিচে নিয়ে আসলাম, নিয়ে আসে এই আকারে লেখা যায়। আর এই অংশটা যেহেতু আমরা সূত্র জানি যে এটাকে সাইন ইনভার্স এক্স বাই এ আকারে লেখা যায় সমাকলন যদি করি এটাকে, এটা একটা সূত্র বসালে আমরা পাই সাইন ইনভার্স এক্স বাই এ। আর এটাকে সমাকলন করলে আমরা পাই ওমেগা টি প্লাস এটা একটা সমাকলন ধ্রুবক এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু সাইন ব্র্যাকেট ওমেগা টি প্লাস ডেল্টা ব্র্যাকেট ক্লোজ। আর এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি, অথবা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই সমীকরণটাই হচ্ছে, এটা হচ্ছে সরল ছন্দিত গতির ব্যবকলনী সমীকরণের সমাধান বা সরণের সমীকরণ। তাহলে আমরা যে সরল ছন্দিত সমীকরণ পেলাম, সমীকরণের আবার সমাধান বের করলাম। এখন সরল ছন্দিত আরেকটা আমাদের টপিক ছিল সরল ছন্দিত গতির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রাশি। আমরা যে রাশিগুলো পেলাম, যে সমীকরণ পাইছি, এখানে সমীকরণে যে রাশিগুলো পাইছি যে একটা সরণ, তার সরণ এই ক্ষেত্রে যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম হবে। সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুকণা সাম্যাবস্থান থেকে ডানে বামে বা উপরে নিচে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা সরল ছন্দিত বস্তুকণার সরণ বলে। তাহলে আমরা সমীকরণ যদি আকারে লিখি, যেহেতু আমরা এক্স লিখলাম, এক্স ইকুয়াল টু এস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে যে এক্সটাই হচ্ছে সরণ, আর এ হচ্ছে বিস্তার, আর এখানে ওমেগা টি প্লাস ডেল্টা হলো গতির দশা ধ্রুবক বা আদি দশা। তাহলে আমরা যে এই যে এক্স যে সরণ যেটা, সেই সরণের সংজ্ঞাটা আমরা এখানে এইভাবে পাচ্ছি যে সাম্যাবস্থান থেকে একটা বস্তুর সাম্যাবস্থান থেকে ডানে বামে বা উপরে নিচে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাই হচ্ছে বস্তুকণার সরণ। এখানে যখন ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যাবে, আমরা যে টার্মটা পেলাম যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন কি দাঁড়াবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তারপরে বেগ, সরল ছন্দিত
গতিসম্পন্ন বস্তু কোনো সরণের হারকে বেগ বলে। আমরা তো জানি যে সরণ হারকে বেগ বলে। সেক্ষেত্রে এখানে যেহেতু সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে, তাহলে সরলসন্ধিত স্পন্দনের ক্ষেত্রে সরণের হারকে আমরা বেগ বলবো। কিন্তু এখানে সমীকরণ আমরা যেটা পাচ্ছি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আমরা বেগের মানটা বের করব। তাহলে যেহেতু আমরা ক্যালকুলাসের আকারে যদি বেগকে প্রকাশ করি, তাহলে ডি ডিটি অফ এক্স এইভাবে লেখা যায়। তাহলে আমরা যদি মান বসাই দেই, যে এখানে যদি এক্স এক্স যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এ সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আসবে এ, আবার এখান থেকে ওমেগা আসবে, আর সাইন ওমেগা টির জন্য কস ওমেগা টি আসবে। তাহলে তাহলে ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি লেখা যায়। তারপরে এটা ইকুয়াল টু এ ওমেগা, এই যে আমরা যদি মান বসাই দিই কস থিটা ইকুয়াল টু আমরা জানি কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যেহেতু কস ওমেগা টি, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আমার মান ভি ইকুয়াল টু এ ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বা স্কোয়ার, যদি যেহেতু এই মানটা আমরা বসাই দিতে পারি, যেহেতু এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দিতে পারি যে 1 মানে সাইন স্কোয়ার ওমেগা টি যেহেতু, তাহলে এখানে যদি সাইন স্কোয়ার যদি করা হয় এটাকে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি করলে যে এক্স এইবার চলে আসতেছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা যায়। তাহলে এই ওমেগা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে ভির মানটা আমাদের বের হলো কি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন সর্বনিম্ন অর্থাৎ এক্স যখন শূন্য হলে, অর্থাৎ সাম্য অবস্থানে তখন ভির মানটা, যেহেতু আমরা এখানে যে এক্সের মানটা এই যে 0 বসাই, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা এ দাঁড়ায়। আর এই জন্য বলা হচ্ছে যখন ভি ম্যাক্সিমাম হবে, সেক্ষেত্রে আমরা যখন সর্বনিম্ন হবে, যখন এক্স 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বেগটা পাবো। তাহলে ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি লেখা যায়। সেক্ষেত্রে 2 পাই বাই টি বাই এই আকারে লেখা যায়। আর এক্স ইকুয়াল টু যখন আমরা এ হবে, যখন সরণের মান যখন সর্বোচ্চ হবে, তখন এর মানটা বসাই দিলে, এখানে যদি আমরা এখানে এক্স ছিল, এখানে যদি এর মানটা বসাই দেয়, তাহলে এ আর কেটে গিয়ে 0 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ভির মানটা 0 হয়ে যায়। তাহলে ভি মিনিমাম কখন হচ্ছে, যখন এক্স এর মান যখন এ হচ্ছে, যখন এক্স এর মান এ, তখন আমরা ভির মান সর্বনিম্ন পাচ্ছি, 0 পাচ্ছি। এই সমীকরণ থেকে আমরা ত্বরণের মানও বের করতে পারি। তাহলে ত্বরণের মান সরলসন্ধিত গতি স্পন্দনের ক্ষেত্রে বেগের পরিবর্তনের হারকে আমরা যেহেতু ত্বরণ বলি, সেহেতু সরলসন্ধিত গতি স্পন্দনের ক্ষেত্রে সরলসন্ধিত গতিসম্পন্ন কণার বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতে পারবো। তাহলে এ ইকুয়াল টু, আবার যদি আমরা এটাকেই ক্যালকুলাস আকারে এইভাবে লেখা যায়, ত্বরণ একে ডিডিটি অফ ভি, বেগের পরিবর্তনের হার ভি, তাহলে ইকুয়াল টু আমরা মান যদি বসিয়ে দিই, ডিডিটি অফ ভির মানটা বসিয়ে দিলাম, আগের সমীকরণে যে ভির মানটা পেলাম আমরা এ ওমেগা কস ওমেগা টি, এটা যদি বসাই দিই, তাহলে আমাদের আসতেছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আর এখানে যেহেতু এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে আমরা এই মানটা বসাই দিতে পারি এ সাইন ওমেগা টি, তাহলে ওমেগা স্কোয়ারের পরিবর্তে এ ইকুয়াল টু, তার কী দাঁড়ালো, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেহেতু এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর যখন এক্স ইকুয়াল টু 0, এখানে যদি মান বসায়, যখন এক্স ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এর মানটাও 0 হয়ে যাবে। তাহলে যখন এক্স ইকুয়াল টু 0 হবে, তখন এর মানটা আমরা সর্বনিম্ন মান পাবো, এ মিনিমাম ইকুয়াল টু তখন 0 পাবো। আবার যখন এক্স ইকুয়াল টু যখন এ হবে, যখন সর্বোচ্চ হবে, তখন এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ারে এ মান পাবো। তাহলে এ যখন ম্যাক্সিমাম হবে, এক্স যখন এ হবে, তখন এ ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ারে। তাহলে
বেগের ক্ষেত্রে যেটা হলো তার ব্যতিক্রম হয়ে গেলো। বেগে আমরা যখন এক্স ইকুয়াল টু যখন 0 হচ্ছিলো তখনই আমরা ম্যাক্সিমাম পাচ্ছিলাম, আর যখন এ হচ্ছিলো তখন সর্বনিম্ন পাচ্ছিলাম। কিন্তু ত্বরণের ক্ষেত্রে যখন সরণ যখন 0 হয়ে যাচ্ছে তখন ত্বরণও শূন্য হয়ে যাচ্ছে, কারণ আমরা যে সূত্র যেহেতু বললাম যে সবসময় সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কী হবে, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। তাহলে এই যে মানটাও আমরা সেক্ষেত্রে এই যে পাচ্ছি এ ম্যাক্সিমাম ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ। এখন এক্ষেত্রে আরেকটা টার্ম আসতেছে পর্যায়কাল। সরল ছন্দিত স্পন্দন গণনার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করার সময়কে আমরা পর্যায়কাল বলতেছি। এটা পর্যায়কাল আমরা আগেও একটু আলোচনা করছি, যেহেতু পর্যাবৃত্ত সংজ্ঞার সময় ওখানে সময় আসতেছিল, যে সময়ের সাথে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করার সময়কে, যে কম্পনটা পূর্ণ কম্পন হবে মানে যেদিক থেকে যাবে আবার ওই দিক থেকে ওই বিন্দুতে আবার আসবে, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কি পর্যায়কাল বলবো। তাহলে এটাকে টি দ্বারা যদি সূচিত করি তাহলে টি ইকুয়াল টু 2π/ω। আমরা যেহেতু জানি বৃত্তাকার পথ হলে 2π দূরত্ব অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু 2π/ω আমরা লিখতে পারি। আবার এটা যদি মান বসাই দেয় আমরা ওমেগা ইকুয়াল টু, এই যে ওমেগার মানটা এখানে যদি বসাই দেয়, নিচে আছে √k/m, তাহলে এটা উপরে চলে আসলো, তাহলে হচ্ছে m/k চলে আসবে। টি ইকুয়াল টু তাহলে কী দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু 2π√m/k। এই সমীকরণগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ নৈর্ব্যক্তিক অঙ্কের সময় আমাদের এই টার্মগুলো লাগবে। তারপরে কম্পাঙ্ক। সরলছন্দিত গতিসম্পন্ন কণা প্রতি সেকেন্ডে যতবার গতির একই অবস্থা প্রাপ্ত হয়, অথবা এভাবে বলতে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তারা সরলছন্দিত বস্তু কণা প্রতি সেকেন্ডে, এখানে প্রতি সেকেন্ডে কথাটা আসতেছে প্রতি সেকেন্ডে। পর্যায়কাল যখন ছিল তখন সময় বলা ছিল না, আর কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে এখানে প্রতি সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে, আর সেটাকে আমরা বলতেছি কি কম্পাঙ্ক। এটাকে এন দিয়েও প্রকাশ করা যায়, আবার এফ দিয়েও প্রকাশ করা যায়। ওইটা ইকুয়াল টু তাহলে 1/t ইকুয়াল টু লেখা যায় ω/2π, যেহেতু টি ইকুয়াল টু 2π/ω, তাহলে তার বিপরীত হয়ে গেল, তাহলে ω/2π। এটা যদি মান বসাই দিই তাহলে 1/2π মানে √k/m এই আকারে লেখা যায় কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক। আমরা যে ওমেগা টার্ম এই সমীকরণে বারবার পাচ্ছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগাটি, যে ওমেগা ব্যবহার করতেছি, যে সরলছন্দিত গতিসম্পন্ন কোনো কণায় একক সময় যে কৌণিক দূরত্ব, আমরা এখানে কৌণিক দূরত্বের কথা বলতেছি, যে কৌণিক দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে একক সময়ে, আর সেটাকে আমরা বলবো কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা ইকুয়াল টু এভাবে লেখা যায় 2πf, আর আগের সমীকরণ থেকে যদি এফের মান বসাই দেই 1/2π√k/m, তাহলে এখানে আমরা পাচ্ছি 2π ক্যান্সেল হওয়ার পর ওমেগা ইকুয়াল টু √k/m। আমার সমীকরণেও এইটা পাইছিলাম যে ওমেগা ইকুয়াল টু k/m, আবার এখানে সংজ্ঞা থেকেও মান বসাই আমরা এই সমীকরণটা পেলাম। আরেকটা টার্ম হচ্ছে বিস্তার। সরল ছন্দিত গতিসম্পন্ন কণা এর সাম্যাবস্থান হতে যে কোনো সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বিস্তার বলতেছি। এই সরল ছন্দিত স্পন্দনের যে সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে আমরা যে এই টার্মটা ব্যবহার করলাম, এটাই হলো বিস্তার। আর আমরা যে ছবিগুলো দেখি, যে ঢেউয়ের মতো যে ছবি, ওই যে উপরে যে পড়েন উপরে কতটুকু উপরে যে ঢেউ সৃষ্টি হলো, সেখান থেকে আমরা এর মানটা বের করতে পারি। এরপর আসলে দশা বলছে কোনো মুহূর্তে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার অবস্থান, গতির দিক, গতির অবস্থা প্রভৃতি যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে দশা বলে। তাহলে দশা আমরা যে কোনো মুহূর্তের কথা বলতেছি, সেই অবস্থানে কণার অবস্থানটা কী হবে, দিকটা কী হবে, গতির অবস্থা কী হবে, এটাকে আমরা যে রাশি দ্বারা প্রকাশ করবো সেটাই বলতেছে দশা। তারা সরল ছন্দিত বস্তু কণার সরল যদি আমরা এভাবে লিখি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্ষেত্রে ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে আমরা বলবো দশা কোণ, আর ডেল্টাকে আমরা বলতেছি দশা ধ্রুবক। তাহলে এই যে এই অংশটা দিয়ে
ওই বস্তুকণার অবস্থান জানতে পারবো আমরা যে কোন জায়গায় আছে। তারপরে দিক, এগুলো আমরা এই ওমেগা টি প্লাস ডেল্টা এখান থেকে আমরা বুঝতে পারবো যে দশা কোণ। এটা গাণিতিক সমস্যা, যদি এরকম দেওয়া থাকবে যে সরলসন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ যদি এভাবে লেখা যায়, এক্স ইকাল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এর পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড এবং আদি সরণ 0.05 মিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক, আদি দশা, কণার সর্বোচ্চ বেগ কত নির্ণয় করা, এরকম যদি থাকে, আমরা যে টার্মগুলো পড়লাম, সমীকরণগুলো পড়লাম, ওখান থেকে এইগুলো বের করতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে আমাদের পর্যায়কাল দেওয়া আছে টি ইকাল টু 30 সেকেন্ড, সরণ দেওয়া আছে এক্স ইকাল টু 0.05 মিটার, সময় দেওয়া আছে আদি সময় টি ইকাল টু 0, বিস্তার এ ইকাল টু 10, যে সমীকরণে যেহেতু দেওয়া আছে 10 সাইন আর 10 মিটার, তাহলে আমাদের এই তিনটা জিনিস বের করতে হবে। তাহলে প্রথমেই আমাদের কি বের করতে হবে? কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক যেহেতু ওমেগা ইকুয়াল টু আমার 2π/t আমরা যেহেতু জানি সমীকরণ থেকে, তাহলে এখানে যদি মান বসাই দেয়, আমরা যেহেতু পায়ের মানও জানি আর টির মান দেওয়াই আছে, তাহলে এখান থেকে সহজে বের করতে পারবো, ওমেগার মান বের করতে পারবো। তারপরে আদি দশা ডেল্টা, আমরা যেহেতু সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর এখানে যেহেতু প্রশ্নে দেওয়া আছে 10 সাইন, তাহলে এখানে যদি এক্স এর মান যেহেতু দেওয়া আছে, এক্স এর মান যদি বসাই দিই এক্স ইকুয়াল টু আর টি ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে যদি আমরা মান বসাই দিই, তাহলে আমরা ডেল্টার মান এখান থেকে সহজে বের করতে পারি যে এই মানটা বের হলো। আর পরে যেটা আছে যে গ নম্বরে যেটা সর্বোচ্চ বেগ, যে বেগ ম্যাক্সিমাম যদি হয়, আমরা তো সূত্র এখানে পড়লামই, ভি ম্যাক্সিমাম হলে ওমেগা ইকুয়াল টু ওমেগা এ, কিন্তু মান বসাই দিই তাহলে আমরা মানগুলো বের করতে পারি। আমরা যে সমীকরণগুলো করলাম, বেগ, ত্বরণ, সরণ, যে রাশিগুলো যেগুলো ছিল, সেগুলো যে সমীকরণ যেটা পেলাম, সেই সমীকরণ দিয়ে আমরা যদি অঙ্ক থাকে, অঙ্কগুলো সহজেই আমরা করতে পারবো এরকম সমস্যা যদি। তাহলে সবাইকে ধন্যবাদ। প্রথম লেকচার এটুকুই। সবাই সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো আমার লেকচার শেষ করছি। ধন্যবাদ।